প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৯, গল্প ঘড়ির গোলমাল। এখন পড়ছি চতুর্থ অংশ। ১৬। কিশোর, মহা বিপদে পড়েছি। টেলিফোনে ভেসে এলো রবিনের কণ্ঠ। তোমার সাহায্য লাগবে। হয়েছে কি? উদ্বিগ্ন হলো কিশোর। মিস্টার লারমার মার্কো আর ডিঙ্গো ধরে নিয়ে এসেছে আমাকে, টিমকেও। কিভাবে কি ঘটেছে জানালো রবিন। শেষে বলল, মাকে বলে দিয়েছি আজ রাতে তোমার সঙ্গে থাকব। মিস্টার লারমারের ইচ্ছে তুমি মেরি চাচিকে বলে আসো আমার সঙ্গে থাকবে। কেউ কিছু সন্দেহ যেন করতে না পারে। হুমকি দিচ্ছেন কথা মতো কাজ না করলে নাকি খুব খারাপ হবে আমাদের। থামলো এক মুহূর্ত। তবে মেসেজগুলো যদি আনো আর কাউকে কিছু না বলে না বলো, তাহলে ছেড়ে দেবেন কথা দিয়েছেন। কিশোর, কি ভাবছো? কথা শুনবে? আমার পরামর্শ শোনো না, পুলিশকে। চটাস করে চর পড়ল। আউ করে উঠল রবিন। ভেসে এলো লারমারের কর্কশ কণ্ঠ। শোনো ছেলে, বন্ধুকে বাঁচাতে চাইলে, তার অঙ্গহানি করাতে না চাইলে যা বলেছি করবে। মেসেজগুলো নিয়ে জ্যাঙ্ক ইয়ার্ডের গেটে দাঁড়িয়ে থাকবে। ঠিক আধ ঘন্টা সময় পাবে। ইতিমধ্যে পৌঁছে যাবে আমার ভ্যান। তুলে আনবে তোমাকে। খবরদার, কাউকে কিচ্ছু বলতে পারবে না, বুঝেছ? কথা না শুনলে প্রথমে তোমার বন্ধুর দুটো কাটা আঙুল উপহার পাবে, তারপর একটা কান, তারপর। ঠিক আছে মিস্টার লারমার, বাধা দিয়ে বলল কিশোর। আমি আসছি, গেটে দাঁড়িয়ে থাকবো, গাড়ি পাঠান। এই তো বুদ্ধিমান ছেলে। কিশোরের মনে হলো আনন্দে ঘোতঘোত করলো একটা শুয়োর। লাইন কেটে দিয়ে নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার। মুসাকে ডাকবে? না থাক, অযথা তাকে এসবে জড়িয়ে লাভ নেই। লারমারকে ঠিক বিশ্বাস করা যাচ্ছে না। কি করবে বোঝার উপায় নেই। হয়তো মিথ্যে হুমকি দেয়নি, মেসেজগুলো চাইছে। দিয়ে দিলেই যদি ঝামেলা চুকে যায়, দেয়াই উচিত। মানে তো জানাই হয়ে গেছে দুটোর। তিনটে মেসেজেই সেরাটা সহ সেরাটা সহ গুছিয়ে শার্টের পকেটে নিল কিশোর। ট্যাবডোরের দিকে এগোতে গিয়ে আবার থামল। সাবধান হতে দোষ কি? ফিরে এসে একটা কাগজে নোট লিখল। ঘড়ির ঘরে খোঁজ করো আমাদেরকে। তার স্থির বিশ্বাস, ওর ঘরেই রয়েছে সমস্ত রহস্যের চাবিকাঠি। কাগজটা পেপার ওয়েট চাপা দিয়ে এসে নামলো 2 সুড়ঙ্গে। হামাগুড়ি দিয়ে পাইপ বেয়ে চলে এলো মুখের কাছে। মুখ বের করে দেখলো আশপাশটা। কারো থাকার কথা নয় এখন এখানে, তবু দেখলো। ষষ্ঠ ইন্দ্রিয় হুঁশিয়ার করছে তাকে। পাইপ থেকে বেরিয়ে হেঁটে গেল সবুজ ফটক ফটক 1-এর দিকে। সবে পৌঁছেছে খুলবে, এই সময় ছায়া থেকে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। জঞ্জালের সাথে মিশেছিল। পাই করে ঘুরেই সুড়ঙ্গের দিকে দৌড় দিল কিশোর। কিন্তু লোকটার সঙ্গে পারল না। ছুটে এসে পেছন থেকে জাপটে ধরল তাকে। মুখ চেপে ধরল কঠিন থাবা, যেন লোহার সারাশি। কানের কাছে কথা বলল হাসি হাসি একটা কণ্ঠ। তারপর আবার আমাদের দেখা হলো, এবং এইবার আমিই জিতব। কথায় ফরাসি টান। চিনতে পারল কিশোর। সোফা, ইউরোপের কুখ্যাত ইন্টারন্যাশনাল আর্ট থিপ। আরেকবার ওর সঙ্গে প্রতিযোগিতা হয়েছিল 3 গোয়েন্দার। ওকে ভুলবে না কিশোর। তাকে আর মুসাকে আটকে ছিল ভয়াবহ গোরস্থানে। প্রচণ্ড কুয়াশার মধ্যে মনে পড়তে গায়ে কাটা দিয়ে উঠল। তাহলে আবার বলল, সোফা, চিনতে পেরেছ? সেবারেই বুঝেছ, বেশি চালাকি পছন্দ করি না আমি। কিছুক্ষণের জন্যে ছাড়তে পারি এখন, কথা বলবো। চেঁচাতে পারবে না। চেঁচালে নিজের ক্ষতি করবে, বিশ্বাস করো কথাটা। বিশ্বাস করলো কিশোর। কোনো মতে মাথা ঝাঁকালো, মুখ থেকে হাত সরালো সোফা। তারা আর দূর থেকে আসা ইলেকট্রিক
বাল্বের আবছা আলোয় লোকটার মুখের আদল দেখতে পেল কিশোর। হাসিটাও চেনা গেল। খুব অবাক হয়েছ না? সোফা বলল। কেন, একবারও মনে পড়েনি আমার কথা? $1 মিলিয়ন চোরাই ছবি, অথচ সোফা তার কাছে থাকবে না। এটা কোনো কথা হলো? চোরাই ছবি? চমকে গেল কিশোর। সেটাই খুঁজছেন নাকি? কেন, তুমি জানো না? কণ্ঠেই প্রকাশ পেয়ে গেল বিশ্ব বিস্মিত হয়েছে সোফা। 5টা চমৎকার ছবি, $10 লাখ দাম। বছর 2 আগে চুরি গিয়ে এখনো নিখোঁজ হয়ে আছে। সেগুলো খুঁজতেই এসেছি আমি। তুমি নিশ্চয় জানো। না জানার ভান করছো, নইলে কিসের তদন্ত করছো কদিন ধরে? মিথ্যে বলবো না, একটা চেঁচানো ঘড়ির রহস্য ভেদের চেষ্টা করছি। কিন্তু কিছু সূত্র হাতে এসেছে। বুঝতে পারছিলাম মূল্যবান কোনো জিনিসের সাথে এর সম্পর্ক আছে। কি জিনিস জানতাম না। ঘড়ি? হ্যাঁ, জিনিসটা আমাকেও অবাক করেছে। টুকরো টুকরো করে আপনি চুরি করেছেন? কাল আপনি রবিনার টিমকে তাড়া করেছিলেন? আমি করেছি। তোমাদের পেছনেও লোক লাগিয়েছিলাম, কিন্তু গাধাগুলো লেগে থাকতে পারল না, হারিয়ে ফেলল। গাড়ি রেখে তোমার বন্ধু থানার ভেতর ঢুকলো। এই সুযোগে নিয়ে গেছি ঘড়িটা। সমস্ত যন্ত্রপাতি খুলে ফেলেছি, কোনো সূত্র পেলাম না। আমি ভেবেছি খোদাই করে কোথাও কিছু লেখা আছে। তুমি নিশ্চয় কিছু পেয়েছ। তোমার যা বেরেনার চোখ, নজর এড়াতেই পারে না। কি পেয়েছ? আপনাকে কেন বলবো? জানেন, আমি চেঁচালে এখনই ছুটে আসবে বরিশ আর রোবার। ওদের একজনের সঙ্গেই পারবেন না আপনি। ধরে থানায় নিয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। শব্দ করে হাসল সোফা। ভালো, খুব ভালো। তোমার মতো সাহসী ছেলেদের পছন্দ করি আমি। কিন্তু তুমিই বা কি করে ভাবলে আমি একাই এসেছি? ইচ্ছে করলে আমিও তোমাকে, জাগে হুমকি দিয়ে লাভ নেই। আমি তোমাকে একটা অফার দিচ্ছি। বিনিময়ে কিছু চাইব। আমি তোমাকে সাহায্য করব, তুমিও আমাকে করবে। আমাকে কি সাহায্য করবেন? গোলকের বাড়ির যে ছেলেটার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে, টিমের কথা বলছি। ওর বাবা জেলে, তাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করব তোমাকে। আমি ছবিগুলো নিয়ে যাব, তুমি মানুষটাকে জেল থেকে বের করে আনবে। নাকি রাজি নাও? দ্রুত ভাবছে কিশোর, মাথা ঝাঁকালো। বেশ, করব, যদি আপনি কথা রাখেন। আরও একটা কাজ করতে হবে আপনাকে। কি? সব কথা খুলে বলল কিশোর। রবিনার টিম এখন কোথায়, কি অবস্থায় আছে? আধ ঘন্টার মধ্যে ভ্যান আসবে ইয়ার্ডের গেটে তাকে তুলে নেওয়ার জন্যে। নিয়ে যাবে লারমার, মার্কো আর ডিঙ্গো, যেখানে 2 কিশোরকে আটকে রেখেছে সেখানে। ফরাসি ভাষায় কি যেন বলল সোফা। ইংরেজিতে বলল, ওই গাধাগুলো এতখানি এগিয়ে যাবে ভাবিনি। ভেবেছিলাম ওরা কিছু বোঝার আগেই ছবিগুলো বের করে নিয়ে হাওয়া হয়ে যাব। ওদের কথাও জানেন আপনি? অবাক হয়ে বলল কিশোর। জানি না মানে? শুনলে অবাক হবে। আরো অনেক কিছু জানি আমি। 2 হপ্তাহ ধরে আছি এই শহরে, সূত্র খুঁজছি। তদন্তের নিজস্ব কায়দা আছে আমার। এখানকার অনেক চোর ডাকাত আর অপরাধীর টেলিফোন লাইন টেপ করে রেখেছি আমি। ওদের গোপন আলোচনা শুনি। ঠিক আছে, তোমার বন্ধুদের মুক্তিরও ব্যবস্থা করব। ছবিগুলো বের করে নিয়ে চলে যাব আজ রাতেই। কাল এ সময়ে থাকবো 5,000 মাইল দূরে। হ্যাঁ, ওরা যেভাবে বলেছে সেভাবেই কাজ করে যাও। গেটে গিয়ে দাঁড়িয়ে থাকো। গাড়ি এসে যেখানে নিয়ে যায় যাও। লোকজন নিয়ে তোমাদের পেছনেই থাকবো আমি। কিচ্ছু ভেবো না, যা করার আমিই করব। কি করবেন সেটা তোমার জানার দরকার নেই। সোফাকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই। সবুজ ফটক 1 দিয়ে বেরিয়ে ঘরের দিকে চলল কিশোর। চেঁচানো ঘড়ির ব্যাপারে জড়িয়ে পড়েছে বলে নিজেকেই গাল দিচ্ছে এখন। রবিনার টিমকে মুক্ত করতে পারবে তো ফরাসিটা? পারবে, আশা করল সে। বসার ঘরে ঢুকে দেখলো চাচা চাচি তখনও টেলিভিশন দেখছেন। বলল রবিন ফোন করেছে, রাতটা ওদের বাড়িতেই কাটাবে। এরকম মাঝে মাঝেই গিয়ে থাকে কিশোর। অমত করলেন না রাশেদ পাশা। মেরি চাচিও কিছু বললেন না। অনুমতি নিয়ে
নিজের ঘরে চলে এলো সে। গরম জ্যাকেট পরল, আবার নিচতলায় নেমে চাচা চাচির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরোলো কিশোর। গেটের দিকে এগোলো। ওখানে তার জন্য অপেক্ষা করছে সোফা। এগিয়ে এসে কিশোরের কাঁধে হাত রেখে বলল, একটুও চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। গাড়ি এলে সোজা উঠে পড়বে। ওদের যাতে কোনো সন্দেহ না হয়, বুঝেছো? বলে আর দাঁড়ালো না সোফা। ঘুরে হাঁটতে শুরু করলো। মিলিয়ে গেল অন্ধকারে। গাড়িটা কোথায় দেখতে পেল না কিশোর। ইয়ার্ডের আরেক পাশে হয়তো লুকিয়ে রাখা হয়েছে। দাঁড়িয়ে আছে কিশোর। অন্ধকার খুব বেশি আর নীরব। কেঁপে উঠল একবার সে, ঠান্ডায় নয়। হেডলাইট দেখা গেল। ধীরে ধীরে এগিয়ে আসছে একটা ছোট ভ্যান। কিশোরের পাশে এসে দাঁড়ালো। ঝটকা দিয়ে খুলল দরজা। মুখ বের করলো ডিঙ্গো। আছো? খসখসে কণ্ঠস্বর। এসো, ওঠো। 17। হলিউডের দিকে চলেছে গাড়ি। চালাচ্ছে মার্কো। ডিঙ্গো আর মার্কোর মাঝে গাদাগাদি করে বসেছে কিশোর। মেসেজগুলো নিয়েছো তো? একসময় জিজ্ঞেস করলো মার্কো। নিয়েছি, শান্ত কণ্ঠে জবাব দিল কিশোর। গুড, বলল ডিঙ্গো। আরে মার্কো! রিভারভিউ মিররের দিকে তাকিয়ে আছে মার্কো। দেখেছো? মনে হয় ফলো করছে। ফলো! চেঁচিয়ে উঠল ডিঙ্গো। খপ করে চেপে ধরল কিশোরের হাত। এই ছেলে পুলিশকে। না স্যার, তাড়াতাড়ি বলল কিশোর, আতঙ্কিত। সবটা অভিনয় নয়। সোফার গাড়িটা দেখে ফেলেছে ওরা। সত্যি সত্যি বিপদ হতে পারে এবার। পুলিশ নয়, কঠিন কণ্ঠে বলল মার্কো। তাহলে কে? কি হলো, কথা বলছো না কেন? কে? আমি কি করে জানবো? পুলিশকে বলিনি, কাউকেই জানাইনি আমি। কে তাহলে? মেসেজের কথা জানে এমন কেউ হতে পারে। কাল ঘড়িটা চুরি হয়ে গেছে টিমের গাড়ি থেকে। আমরা তো ভেবেছি আপনারা নিয়েছেন। আমরা নিইনি। তাহলে ওই লোকটাই নিয়েছে। বুড়ো আঙুল দিয়ে ইঙ্গিত করলো কিশোর। আমার উপর চোখ রেখেছিল হয়তো। এখন পিছে পিছে আসছে। কোথায় যাচ্ছি দেখতে চায়। হ্যাঁ, তা হতে পারে, মাথা দোলালো ডিঙ্গো। ঘড়ি খোয়া যাওয়ার কথা লারমারকে বলেছে টিম। তার মানে মিথ্যে বলেনি। মালের পেছনে আরো লোক লেগেছে। মার্কো, জলদি খসা। খসাচ্ছি। দেখি কতক্ষণ লেগে থাকতে পারে। আরো মিনিট দুই একই গতিতে গাড়ি চালালো মার্কো। ফ্রিওয়ের কাছে এসে হঠাৎ গতি বাড়িয়ে দিল। পলকে ফ্রিওয়েতে উঠে ঢুকে গেল গাড়ির ভিড়ে। দেখতে দেখতে চলে এলো অনেকগুলো গাড়ির মাঝামাঝি। তীব্র গতিতে ছুটে চলেছে গাড়িগুলো হলিউডের দিকে। লস অ্যাঞ্জেলস আর হলিউডের মাঝে বিছিয়ে রয়েছে যেন ফ্রিওয়ের জাল। নানা দিক থেকে বেরিয়ে একটার সঙ্গে আরেকটা মিশেছে অসংখ্য পথ। আশপাশের সমস্ত এলাকার সঙ্গে লস অ্যাঞ্জেলস শহরের যোগাযোগ রক্ষা করেছে। সারাটা দিন আর রাতেরও বেশিরভাগ সময় অগুন্তি গাড়ি চলাচল করে ওসব পথে। রাতের এই সময়েও 6 লেন্থ হাইওয়ের একটা লেন্থ ফাঁকা নেই। নানা রকম গাড়ি আর ট্রাক ছুটে চলেছে ভীষণ গতিতে। অ্যাক্সেলেলা অ্যাক্সেলে অ্যাক্সেলারেটরে পায়ের চাপ বাড়িয়ে পাশে সরতে শুরু করলো মার্কো। গাড়ির ভিড় থেকে বের করে আনতে চায় ভ্যান। মিনিট দুয়েক পর পেছনের গাড়িটা আর দেখা গেল না। হারিয়ে গেছে বোধ হয় বড় বড় কয়েকটা ট্রাকের পেছনে। সন্তুষ্ট হতে পারল না মার্কো। আরো 10 মিনিট ধরে কয়েকবার করে গাড়ির ভিড়ে ঢুকলো আর বেরোলো। শেষে আউটার লেনে বেরিয়ে সাঁ করে মন নিয়ে নেমে এলো একটা এক্সিট র্যাম্পে। হাইওয়ে থেকে বেরোনোর মুখ। নিচের স্ট্রিটে নেমে গতি কমালো মার্কো। তাকালো রিভারভিউ মিররের দিকে। এতক্ষণে সন্তুষ্ট হলো নেই। স্বাভাবিক গতিতে চলছে এখন ভ্যান। মনে মনে দমে গেছে কিশোর। সোফার সোফার উপর ভরসা করেছিল সে। কিন্তু মার্কোর সাথে পারেনি সোফার ড্রাইভার। সাহায্যের আশাও শেষ। কিছুক্ষণ পর দুটো বাড়ির মাঝের গলিপথে ঢুকলো ভ্যান। মন নিয়ে ঢুকলো একটা ড্রাইভওয়েতে। বড় একটা গ্যারেজের সামনে এসে দাঁড়ালো। একবার হর্ন বাজালো মার্কো। মুহূর্ত পরেই গ্যারেজের একটা দরজা উঠে গেল।
ভ্যান ভেতরে ঢুকতেই নেমে গেল আবার। এক পাশের দরজা খুলে মার্কো নামলো, আরেক পাশেরটা খুলে কিশোরকে নিয়ে নামলো ডিঙ্গো। লারমারকে দেখতে পেল কিশোর। তার পেছনে বসে আছে রবিন আর টিম, চেয়ারের সঙ্গে বাঁধা। কোনো অসুবিধে হয়েছিল? জিজ্ঞেস করল লারমার। দেরি করে ফেলেছ? একটা গাড়ি পিছু পিছু নিয়েছিল, মার্কো জানালো। ওটাকে খসাতে সময় লাগলো। ছেলেটা বলছে পুলিশ নয়, ঘড়ি চোট্টর হতে পারে। কাল টিমের বাড়ি থেকে নাকি নিয়ে গিয়েছিল। আসেনি, ভালো মতো দেখেছ তো? মাথা জাগালো মার্কো। গুড। কড়া চোখে কিশোরের দিকে তাকালো লারমার। কোনো চালাকি টালাকি করলে বুঝবে মজা। তো মেসেজগুলো এনেছো তো? হাত বাড়ালো দেখি। পকেট হাতড়ে একটা কাগজ বের করলো কিশোর। এই যে মিস্টার লারমার, পয়লা মেসেজটা। হাতে নিয়ে পড়ল লারমার। কিশোরের লেখা কাগজ। আই সাজেস্ট ইউ সি দ্য বুক। হ্যাঁ, তোমার বন্ধু বলেছে এটার কথা। কি বই? জানি না। দ্বিতীয় মেসেজে কিছু বলেনি? এই যে স্যার, নিয়ে এসেছি, নিজের চোখেই দেখুন। অনলি এ রুম হোয়ার ফাদার টাইম হামস। মানে কি? বোধহয় মিস্টার ক্লোকের ঘড়িঘরের কথা বলেছে। সেখানে অসংখ্য ঘড়ি সারাক্ষণ গুঞ্জন করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, তাই বুঝিয়েছে। কিন্তু তন্ন করে খুঁজেছে ঘরটা, কিছুই পায়নি। দেখি। তৃতীয় মেসেজের অর্ধেকটা আছে আমার কাছে। পকেট থেকে ছেঁড়া কাগজটা বের করলো লারমার। কিশোরও পকেটে হাত ঢোকালো। এই সময় ঘটল ঘটনা। ঝনঝন করে ভাঙলো দুপাশের জানালার কাজ। ঝটকা দিয়ে পাল্লা খুলে গেল। পর মুহূর্তেই হ্যাঁচকা টানে পর্দা সরল। জানালার বাইরে দাঁড়িয়ে আছে দুজন নীল পোশাক পরা লোক, হাতে অটোমেটিক পিস্তল। হাত তোলো। লারমার, মার্কো আর ডিঙ্গোকে আদেশ দিল একজন পুলিশ। কুইক! পুলিশ! চেঁচিয়ে উঠল ডিঙ্গো বিড়বিড় করে। স্প্যানিশ ভাষায় কি বলল মার্কো বোঝা গেল না। চুপ! ধমকে উঠল আরেকজন পুলিশ। জলদি হাত তোলো, পালাতে পারবে না, যা বলছি করো। ধীরে ধীরে হাত তুলল ডিঙ্গো আর মার্কো। লারমার পিছিয়ে গেল ওয়ার্ক বেঞ্চের কাছে। মনে হলো কিছু একটা অস্ত্র খুঁজছে, কিন্তু পুলিশের নজর আছে ওর উপর। চিৎকার করে উঠল প্রথম লোকটা। এই, কি করছো? হাত তুলতে বললাম না? আরে, পুড়ছে কি? মেসেজগুলো পুড়ছে, চেঁচিয়ে বলল কিশোর। বেঞ্চের উপর বোলো ল্যাম্পটা জ্বলছে, তার শিখাতেই কাগজগুলো পোড়াচ্ছে লারমার। দেখতে দেখতে পুড়িয়ে ছাই হয়ে গেল ওগুলো। নাও, করো এবার সমাধান। দাঁত বের করে হাসল লারমার। প্রথম দুটো মনে আছে আমার। পুলিশের দিকে তাকিয়ে বলল কিশোর। কিন্তু 3 নম্বরটা? হাত উল্টালো সে। না, গোলক কি বোঝাতে চেয়েছে জানবো না। কেন, মগজ খাটাও। হেসে উঠল লারমার। ডিঙ্গো আর মার্কোর দিকে চেয়ে হাসি মুছে গেল। গাধা কোথাকার, হেসে উঠল সে। খসিয়ে দিয়ে না এসেছিলে? এই বিচ্ছু ছেলেটা টেক্কা মেরে দিল তোমাদের উপর। পুলিশকে ঠিকই খবর দিয়ে এসেছে। আর তোমরা? রাগে বাক্যটা শেষ করতে পারল না সে। দাঁতে দাঁত চাপল। বিশ্বাস করুন, পুলিশকে কিচ্ছু বলিনি আমি। লারমানের মতোই অবাক হয়েছে কিশোরও। কি করে ঘটল এটা বুঝতে পারছে না। পিস্তল ধরে রাখো মিক, একজন পুলিশ আরেকজনকে বলে সরে গেল জানালার কাছ থেকে। ঘুরে গিয়ে তুলে দিল গ্যারেজের দরজা। ঘরে ঢুকলো তৃতীয় আরেকজন। পেছনে আবার নামিয়ে দেয়া হলো দরজা। ছায়া থেকে আলো এসে দাঁড়ালো লোকটা। হাসি হাসি মুখ। বলল, বাহ, চমৎকার, সবকিছু কন্ট্রোলে এসে গেছে। কপাল কুঁচকে ফেলল কিশোর। কোনো মতে শুধু বলল, মিস্টার সোফা, বুঝতে পারছে না পুলিশের সঙ্গে চোরের খাতির হলো কিভাবে? 18। হ্যাঁ আমি, বলল সোফা। বিখ্যাত আর্ট থিপ। 3 মহাদেশের পুলিশ যার জ্বালায় অস্থির। লারমারের দিকে তাকালো। কি করে ভাবলে তোমাদের মতো 3টে শুয়োপোকা আমাকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে? মনে হলো লারমারও সোফার নাম শুনেছে। কালো হয়ে গেছে মুখ, চোখে অস্বস্তি। 2 সহকারীর মতোই নীরব। কিছু করার নেই, পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেছে। কিন্তু কিন্তু বুঝতে পারছে না কিশোর।
আপনাকে খসিয়ে দিয়েছিল ওরা। আমি নিজেও দেখেছি। আপনার গাড়িটা দেখা যায়নি। চিনে এলেন কি করে? যে পেশায় আছি, সাবধান তো হতেই হয় আমাকে, তাই না? হালকা গলায় বলল সোফা। এগিয়ে এসে কিশোরের জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে ছোট চ্যাপ্টা একটা জিনিস বের করলো। এটা ইলেকট্রনিক্স সিগন্যালিং ডিভাইস। ইয়ারডে তোমার সঙ্গে কথা বলার সময় এক ফাঁকে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার গাড়িতে রেডিও রিসিভার আছে। তোমার পকেটের যন্ত্রটা এক নাগাড়ে সংকেত দিয়ে যাচ্ছিল। কাজেই ফ্রিওয়েতে গাড়ি দেখে অনুসরণ করতে হয়নি আমাকে। পরিষ্কার বুঝতে পারছিলাম কখন কোন দিকে যাচ্ছে ভ্যান। তোমরা গ্যারেজে ঢোকার কয়েক মিনিট পরেই চলে এলাম আমরাও। তারপর আর কি, আমার দুজন সহকারীকে পাঠালাম কাজ শেষ করতে। মিস্টার সোফা, কথা বলল রবিন। চেয়ারে বাঁধা, স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে লোকটার দিকে। কাল আপনিই আমাদের গাড়ির পিছু নিয়েছিলেন না? ঘড়ি চুরি করেছেন? বাউয়ের কায়দায় মাথা নোয়ালো সোফা। সরি বয়, আমি। তবে তোমাদের কোনো ক্ষতি করার ইচ্ছে ছিল না, বরং সাহায্যই করতে চেয়েছি, যাতে কাজে আরো তাড়াতাড়ি সফল হও। সে যাক, সময় খুব কম, নইলে আরো কথা বলতাম তোমাদের সঙ্গে। ভালোই লাগছে। হাজার হোক পুরনো বন্ধু, হাসল সে। সহকারীদের দিকে চেয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? হাত করা লাগাও। গ্যারেজের মাঝখানে ইস্পাতের একটা খুঁটি বসানো রয়েছে ছাতের ভার রাখার জন্যে। পিস্তলের মুখে তিন চোরকে ওই খুঁটির কাছে নিয়ে গেল দুই পুলিশ। তিনজনের মুখোমুখি দাঁড় করালো তিনজনকে মুখোমুখি দাঁড় করালো। তিনজোড়া হাত করা দিয়ে একজনের ডান হাতের সঙ্গে আরেকজনের বাঁ হাত বেঁধে দিল। খুঁটিটাকে কেন্দ্র করে ঘুরতে পারবে ওরা এখন, বসতে পারবে, দাঁড়াতেও পারবে, কিন্তু যেতে পারবে না কোথাও। বাহ, ভালো বুদ্ধি করেছ, প্রশংসা করল সোফা। এবার যাওয়া দরকার, কাজ পড়ে আছে। এক মিনিট সোফা, লারমার বলল। একসাথে কাজ করলেও তো পারি আমরা, সুবিধে হয় তাহলে। জিনিসগুলো তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো, কি বলো? কি সুবিধা হবে? লারমারের কথায় গুরুত্বই দিল না সোফা। তোমরা যতখানি জানো আমিও জানি। আমাকে ফাঁকি দিয়ে একাই মেরে দিতে চেয়েছিলে, মারো এখন। তোমাদের সাথে কাজ করার কোনো দরকারই এখন আমার নেই, দেখতেই পাচ্ছ পুলিশ আমার সঙ্গে রয়েছে। নীল পোশাক পরা দুজনকে বলল, ছেলেগুলোকে খোলো। হ্যারি, ক্লকের বাড়িতে যেতে হবে আমার। আবার কিছুক্ষণ পর গ্যারেজ থেকে বেরিয়ে এলো তিনজন লোক আর তিন কিশোর। কালো একটা সেডান গাড়িতে চড়ে স্বাভাবিক গতিতে এগিয়ে চলল হলিউডের রাস্তা ধরে। আপন মনেই হাসল সোফা। কি ভাবছো? পাশে বসা কিশোরকে জিজ্ঞেস করলো সে। নিশ্চয় আশা ছেড়ে দিয়েছিলে আমার গাড়িটা হারিয়ে যেতে দেখে। হ্যাঁ, তা দিয়েছিলাম, স্বীকার করলো কিশোর। চমকে গিয়েছিলাম জানালায় পুলিশ দেখে। সত্যি বলবো, অসমাপ্ত কাজ পছন্দ নয় আমার। সব শেষ করে গিয়ে পুলিশ ডাকার আলাদা মজা। জোরে হেসে উঠল সোফা। পুলিশ না, ভেবো না, তোমার মজা নষ্ট হয়নি। ওরা পুলিশ নয়, পুলিশের পোশাক পরে আছে। পুরনো কাপড়ের দোকান থেকে ওরকম ইউনিফর্ম সহজেই জোগাড় করা যায় আজকাল। সেই যে প্রবাদ আছে না, বাইরের চেহারা দেখে ভুলো না। হা হা হা, ঢোক গিল কিশোর। তেতো হয়ে গেল মন। তাকে কেউ বোকা বানিয়ে আনন্দ পাক, এটা সহ্য করতে পারে না সে। সোফার প্রতি তার বিদ্বেষ বাড়ল। টিম, গায়ের সঙ্গে চেপে বসা টিমকে বলল কিশোর। মিস্টার সোফার সঙ্গে চুক্তি হয়েছে আমার। তোমাকে আর রবিনকে মুক্ত করবেন, তার কথা তিনি রেখেছেন। আরও একটা কাজ করার কথা দিয়েছেন তিনি, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করবেন। করবেন? প্রায় চেঁচিয়ে উঠল টিম। ইস, কি ভালোই না হতো। ভেবো না, সোফা বলল। হয়ে যাবে, আমি যখন হাত দিয়েছি। সোফার জন্য কঠিন কিছুই নেই। হ্যাঁ, কিছু কথা তোমাদের জানানো দরকার। কিশোর নিশ্চয় আন্দাজ করতে পারছো, হ্যারি ক্লক ভালো লোক ছিল না। বাইরে অভিনেতার খোলস, আসলে ছিল চোরের সর্দার। দামি দামি ছবি চুরি করে সেগুলো ধনী ক্রেতার কাছে বিক্রি করা ছিল তার দলের কাজ। সেজন্যই, বলে উঠল রবিন। নাম পাল্টে রহস্যময় আচরণ করত ক্লক, চোর ছিল বলেই। চুরি করে এনে রান্নাঘরের ছবিগুলো তাহলে সেই লুকিয়েছিল।
চুরি হয়তো সে করেনি, অন্য কেউ করে এনে তার হাতে দিয়েছে। অনেক সহকারী ছিল তার। ডিঙ্গো তাদের একজন। আগে জকি ছিল। জকি মানে জানো তো, রেসের ঘোড়ার পেশাদার ঘোড়সওয়ার। ডিঙ্গোর আরও সহকর্মী ছিল, সব কজন অসৎ। ফলে মাঠে থেকে বের করে দেয়া হলো ওদেরকে। ছোট হালকা শরীর, জানালা দিয়ে সহজেই ঢুকতে পারে, তাই ওদেরকে বেছে নিল ক্লক। ছবি চুরি করে এনে ক্লকের কাছে দিত ওরা। ক্লক সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করত ধনী দক্ষিণ আমেরিকানদের কাছে। যাদের কাছে বেচত তারাও লোক সুবিধের না। বছর দুই আগে কয়েকটা ছবি চুরি করার পর বেশি গোলমাল শুরু করলো পুলিশ। ওগুলো পাচার করার সুযোগ পেল না ক্লক। যার কাছে বিক্রি করার কথা ছিল সেই লোকটা জড়িয়ে পড়ল রাজনৈতিক গণ্ডগোলে। ধরে তাকে জেলে ভরে দিল তার দেশের সরকার। ছবিগুলো লুকিয়ে ফেলতে বাধ্য হলো ক্লক। ইচ্ছে ছিল সময় সুযোগ মতো পরে কারো কাছে বিক্রি করবে। ইতিমধ্যে ঠান্ডা হয়ে আসবে পরিস্থিতি। ডিঙ্গো আর মার্কোর টাকা দরকার। কয়েকদিন পর আরও তিনটে ছবি চুরি করে আনলো ওরা। আগেরগুলোই বিক্রি করতে পারেনি ক্লক, আরও তিনটে নিয়ে কি করবে? কিন্তু সে কথা শুনতে চাইল না দুই চোর। ওরা চাপাচাপি শুরু করলো টাকার জন্যে। ক্লককে বলল টাকা দিতে না পারলে ছবিগুলো ফেরত দিয়ে দিক। আগের 5টা ছবি লুকিয়ে ফেলেছে ক্লক, বের করতে চাইল না। $10 লাখ মাল, কে হাতে পেয়ে ফেরত দিতে চায়? একটা রফা হয়তো হয়ে যেত, কিন্তু কাকতালীয় একটা ব্যাপার ভণ্ডুল করে দিল ক্লকের সমস্ত পরিকল্পনা। পুলিশের চোখ পড়ল টিমের বাবার উপর। শেষ 3টে ছবির চুরির ব্যাপারে তাকে সন্দেহ করে বসলো ওরা। এটা বুঝতে পেরে এক চাল চাললো ক্লক। ছবিগুলো লুকিয়ে রাখলো রান্নাঘরে, যাতে ওগুলো খুঁজে পায় পুলিশ। দৌড় চাপে গিয়ে বেকার ডেলটনের ঘাড়ে। আ আমার বাবাকে ফাঁসিয়েছে ক্লক, তিক্ত কণ্ঠে বলল টিম। বিশ্বাস করতে পারছে না। অথচ আমি আর মা ভাবতাম কত ভালো মানুষ। এই দুনিয়ায় লোক চেনা মুশকিল। হ্যাঁ, তোমার বাবাকে ক্লকই ফাঁসিয়েছে। এর কিছুদিন পরেই রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে গেল। আমার বিশ্বাস টাকার জন্য চাপ দিচ্ছিল ডিঙ্গো, মার্কো, আল্লাহর মার। দিতে পারেনি বলেই পালিয়েছিল ক্লক। দক্ষিণ আমেরিকাতে লুকিয়েছিল। পুলিশ আর সহকারীদের চোখে ধুলো দিলেও আমাকে ফাঁকি দিতে পারেনি। দুনিয়ার সব জায়গায় লোক আছে আমার। যোগাযোগ করলাম ওর সাথে, চুক্তিতে আসতে চাইলাম। ঘোরের লোক কিছুতেই রাজি হলো না। রাগ করে চলে এলাম। নিজেই খুঁজে বের করার চেষ্টা করলাম ছবিগুলো। কিছুদিন পর অসুখে পড়ল ক্লক। ডাক্তার বলে দিল বাঁচবে না। লোকের মুখে শুনলাম টিমের বাবার জন্য অনুতপ্ত সে, তাদের জন্য কিছু করতে চায়। অদ্ভুত কতগুলো মেসেজ লিখে কয়েকজন বন্ধুর কাছে পাঠালো, সেই সাথে একটা আজব চেঁচানো ঘড়ি। এর কিছুদিন পর মারা গেল সে। ঘড়ি আর মেসেজগুলো কেন পাঠালো জানেন? রবিন জিজ্ঞেস করলো। তার চেয়ে পুলিশের কাছে একটা চিঠি লিখে সব বলে দিলেই কি ভালো হতো না? নির্দোষ জানলে টিমের বাবাকে ছেড়ে দিত পুলিশ, হয়তো বিনা দোষে জেলে পাঠানোর জন্য ক্ষতিপূরণও দিত। আসলে ক্লক লোকটাই ছিল জটিল। সহজ কাজ সহজভাবে না করে খালি প্যাচের মধ্যে যেত। তবে কেন করেছে তারও নিশ্চয় কোনো কারণ আছে। সবগুলো মেসেজের সমাধান হলেই বুঝতে পারবো। মেসেজ তো পুড়িয়ে ফেলেছে, মনে করিয়ে দিল কিশোর। মানে আর বের করবেন কিভাবে? কেন মনে নেই? একবার পড়লেই তো সব মনে থাকে তোমার। উৎকণ্ঠা চাপা দিতে পারল না সোফা, প্রকাশ পেয়ে গেল কণ্ঠস্বরে। প্রথম দুটো মনে আছে, কিন্তু দ্বিতীয়টার মানেই বের করতে পারিনি। অর্ধেকটা আমার কাছে, বাকি অর্ধেক লারমারের। প্রথম মেসেজটাতে লিখেছে আই সাজেস্ট ইউ সি দ্য বুক। দ্বিতীয়টাতে অনলি এ রুম হোয়ার ফাদার টাইম হামস। বই? কিসের বই? ঘড়ি কোন ঘরে গুঞ্জন করে সেটা বোঝা সহজ, জানি আমরা। আমার মনে হয় ওই ঘরটায় গেলেই সব রহস্যের সমাধান হয়ে যাবে। মোড়ের কাছে গাড়ি রাখতে বলল সোফা। নেমে সবাই হেঁটে চলল ক্লকের বাড়ির দিকে। ওদেরকে বাড়ির ভেতরে নিয়ে এসে মায়ের খোঁজে চলল টিম। মা, মা বলে ডাকলো। ভাড়ার ঘর থেকে শব্দ শোনা গেল। দরজায় জোরে জোরে কিল মারছে। দরজার বাইরে হুড়কো খুলে দিল
দরজার বাইরের হুলকো খুলে দিল টিম। সঙ্গে সঙ্গে পাল্লা খুলে বেরিয়ে এলো তার মা। তুই এসেছিস টিম? ওই শয়তান লারমার আর সঙ্গীরা আটকে ফেললো ভাড়ারে। আরে, পুলিশ নিয়ে এসেছিস দেখি, ভালোই হয়েছে। এখনই ব্যাটাদের অ্যারেস্ট করতে বল। ওদের ব্যবস্থা হয়েছে ম্যাডাম। টিমের মায়ের সামনে এসে ফরাসি কায়দায় বাউ করল সোফা। আপনাদের ভালো চাই। মা, ইনি মিস্টার সোফা। বলছেন বাবা নাকি নির্দোষ। তাই নাকি? ইনি জানেন আমার স্বামী নিরপরাধ? জানি ম্যাডাম, তবে সেটা পুলিশের কাছে প্রমাণ করতে হবে। আর সেই প্রমাণ রয়েছে মিস্টার কোলকের ঘরে। ও, কোলককে জানেন না বোধহয়। রোদার, জেমস রোদার। তার আরেক নাম হ্যারিসন কোলক। লাইব্রেরির কিছু জিনিস নষ্ট করতে হতে পারে, সবই আপনাদের ভালোর জন্য। আপত্তি আছে? আপত্তি মোটেই না। তবু টিমের বাবাকে ছাড়িয়ে আনুন। থ্যাংক ইউ। আপনি এখানেই থাকুন। রবিন, টিম, তোমরাও থাকো। আমরা ঢুকি। শোনো, কারো সাথে যোগাযোগ করবে না। ফোন এলে ধরবে না, ঠিক আছে? ধরবো না, টিমের মা বলল। ছেলেদের নিয়ে রান্নাঘরে যাচ্ছি আমি। খেয়েছি সেই কখন, খিদে পেট জ্বলছে। আপনারা যান মিস্টার সোফা। মহিলাকে আরেকবার ধন্যবাদ দিয়ে কিশোরের দিকে ফিরল সোফা। চলো, পথ দেখাও। এদিকে যখন মহা উত্তেজনা, মুসা ওদিকে ড্রয়িং রুমে বাবার সঙ্গে বসে টেলিভিশন দেখছে। চোখই শুধু রয়েছে পর্দায়, মন বসাতে পারছে না। হ্যারিসন কোলক আর তার আজব ঘড়ির কথা ভাবছে। বাবা, জিজ্ঞেস করলো মুসা, হ্যারিসন কোলকের নাম শুনেছ? রেডিওতে নাটক করতো, নানা রকম চিৎকার করতো আর কি। হ্যারিসন কোলক চিনি, তেমন পরিচয় ছিল না। গোটা দুই ছবির শুটিং করার সময় দেখা হয়েছে তার সঙ্গে। চেঁচাতে পারত, রক্ত ঠান্ডা করে দিত একেবারে। পুরানো একটা নাটকে এক কাণ্ড করেছিল সে। কাণ্ড? আনমনে হাত বাড়িয়ে সামনের টেবিলে রাখা প্লেট থেকে কয়েকটা পোটাটো চিপস তুলে মুখে পুরল মুসা। কি কাণ্ড বাবা? আ মুসার কথায় মন নেই বাবার। ওয়েস্টার্ন ছবি হচ্ছে টিভিতে, কাহিনীতে গতি এসেছে। আবার একই প্রশ্ন করল মুসা। পর্দা থেকে চোখ না সরিয়ে অনেকটা অন্যমনস্ক হয়েই জবাব দিলেন মিস্টার আমান। চোখ মিটমিট করল মুসা। তার বাবা এখন যে তথ্যটা জানালেন নিশ্চয় জানে না কিশোর। মেলাতে পারছে না মুসা, কিন্তু মনে হচ্ছে কোথায় একটা যোগসূত্র রয়েছে। কিশোর হয়তো বুঝবে, ডাকবে নাকি, বলবে। তথ্য মূল্যবান হলে কাঁচা ঘুম থেকে ডেকে তুললেও কিছু মনে করবে না কিশোর। দ্বিধা করছে মুসা। এই সময় বলে উঠলেন মিস্টার আমান, অনেক রাত হয়েছে, যাও ঘুমোতে যাও। যাচ্ছি। সিঁড়ির গোড়ায় পৌঁছাতে না পৌঁছাতেই হাই উঠতে আরম্ভ করলো তার। ভাবলো থাক এখন, সকালে জানালেই হবে কিশোরকে। 19। লাইব্রেরিতে ঢুকেই কাজে লাগলো সোফা। মুহূর্ত সময় নষ্ট করলো না। দুই সহকারীকে দরজা জানালার সমস্ত পর্দা টেনে দিতে বলে নিজে গিয়ে আলো জ্বাললো। চোখ বোলালো সারা ঘরে। শত শত বই। নিজে নিজেই কথা বলতে লাগলো। 3টা পেন্টিং বাজে, বড় একটা আয়না, অনেক ঘড়ি, দেয়ালে কতগুলো খোপ, বহু জিনিস রাখা যাবে। মেসেজে বলেছে বইয়ে দেখার জন্যে। দ্বিতীয়টাতে বলেছে ঘড়ির ঘরে খুঁজতে। তৃতীয়টায় বলেছে কিশোর দেখি তো তোমার অর্ধেকটা। বের করে দিল কিশোর। নম্বরগুলো দেখতে দেখতে ভুরু কুঁচকে গেল সোফার। কোন পাতা আর কত নম্বর শব্দ সেটা বোঝাতে চেয়েছে। বইটা পেলে কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু কোন বই কিশোর? কোন বইয়ের কথা বলেছে? বুঝতে পারছি না। বইটা হয়তো এ ঘরেই আছে। হুঁ, আমারও তাই মনে হয়। এসো না, কয়েকটা খুঁজে দেখি। কাছের তাকটা থেকে 3-4টে বই নামিয়ে উল্টে পাল্টে দেখলো সোফা, তারপর আবার তুলে রেখে দিল। না, কিছুই বোঝা যায় না। এত বই কটা দেখব? পুরো মেসেজটা থাকলে। তোমার মাথাটা খাটাও তো কিশোর, পারলে তুমিই পারবে। নিচের ঠোঁটে জোরে জোরে চিমটি কাটতে আরম্ভ করলো কিশোর। মিস্টার সোফা। কিছুক্ষণ পর বলল সে, হ্যাঁ।
মেসেজগুলো হেনরি মিলারের জন্য পাঠানো হয়েছিল। তিনি হয়তো সমাধান করতে পারবেন, অন্তত কোনো সূত্র তো দিতে পারবেনই। নিশ্চয় বইটার নামও জানেন। কি বলছো? তুড়ি বাজালো সোফা। ফোন করে জিজ্ঞেস করো। কিন্তু তিনি তো হাসপাতালে। আ তাহলে? ঝুলে পড়ল সোফার সোয়াল। আর কোনো উপায়? তার স্ত্রীকে জিজ্ঞেস করতে পারি, জানতেও পারেন। যাও জলদি করো। রবিনকে দিয়ে বরং করাই। তার সঙ্গে মহিলার পরিচয় আছে, কথা হয়েছে। মিসেস ডেলটনের সঙ্গে বসে তখন চা খাচ্ছে রবিন আর টিম। কি হলো কিশোর, কিছু পেয়েছো? রবিন জিজ্ঞেস করলো। না, তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বুঝিয়ে বলল কিশোর। হল ঘরে গিয়ে ডিরেক্টরি থেকে মিস্টার মিলারের নম্বর বের করে ডায়াল করলো রবিন। ফোন ধরলেন মিসেস মিলার। গলা শুনে চিনতে পারল সে। মেসেজের কথা বলে বইটার কথা জিজ্ঞেস করলো। তিনি কি কিছু বলতে পারবেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। বোধহয় ভাবছেন মহিলা। তারপর বললেন, একটা বইয়ের নাম খুব মনে পড়ছে। বইয়ের কাহিনী ক্লকের, লিখেছে হেনরি। এত বেশি আলোচিত হয়েছে, স্পষ্ট মনে আছে নামটা। অ্যা স্ক্রিম অ্যাট মিডনাইট। চলবে? নিশ্চয়। টেলিফোনেই চেঁচিয়ে উঠল রবিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিসিভার রেখে খবরটা জানালো কিশোরকে। চরকির মতো পাক খেয়ে ঘুরেই লাইব্রেরিতে ছুটল কিশোর। পেছনে দৌড় দিল সোফা। ঢুকে দরজা লাগিয়ে দিল। বিভিন্ন তাকে মিনিট দুই খোঁজাখুঁজি করে বইটা বের করলো সোফা। এই যে, অ্যা স্ক্রিম অ্যাট মিডনাইট বাই হ্যারিসন ক্লক অ্যান্ড হেনরি মিলার। কপাল খুলছে। মেসেজটা কোথায়? ছেঁড়াটা? হ্যাঁ দেখি। 3 নম্বর পৃষ্ঠা, 27 নম্বর শব্দ। কাগজ কলম নাও। দ্রুত পাতা উল্টে 3 নম্বর পৃষ্ঠায় থামল সোফা। শব্দটা লেখো, স্ট্যান্ড। তারপর হলো গিয়ে একের পর এক শব্দ বলছে সোফা। কিশোর লিখে নিচ্ছে। শেষ হয়ে গেল মেসেজ। বইটা বন্ধ করে সোফা বলল, ব্যাস এই। পড়ো তো কি হয়েছে। বলল কিশোর। স্ট্যান্ড ইন দ্য মিডল অব দ্য রুম অ্যাট 1 minute to midnight. Have 2 detectives and 2 reporters with you. Hold hands making a circle and keep absolutely silent for 1 minute. At midnight exactly. থেমে গেল সে। আর নেই। ইস, আসল জায়গায় ছিঁড়ে ফেলেছে হারামজাদা। ঠিক মাঝরাতে কি ঘটবে, কি ঘটতে পারে, জানার কোনো উপায় নেই। মেসেজ পুড়িয়ে ফেলেছে। ক্লোক মৃত। কে বলতে পারবে? জোরে নিঃশ্বাস ফেলল। অসাধারণ ধূর্ত ছিল লোকটা, ক্ষুরধার বুদ্ধি। ঠিক তার মতো করে কে ভাবতে পারবে? এখন এক কাজ করা যায়, আরও ভালো মতো খুঁজতে হবে এ ঘরে। দরকার হলে দেয়াল ভেঙে ফেলব। কিন্তু যদি এ ঘরে লুকানো না থাকে, তাহলে আর জানা যাবে না কোনো দিন। চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। হঠাৎ হাত তুলল। মিস্টার সোফা, দেয়ালের ওই ছবিগুলো নয় তো আসল ছবির উপর নতুন করে আঁকা? না, এত সহজের মধ্যে যাবে না কোলক। তবু দেখি। একটা ছবি নামিয়ে প্রথমে খালি চোখে পরীক্ষা করে দেখলো সোফা। কিছু বোঝা গেল না। পকেট নাইফ বের করে ক্যানভাসের এক কোণার রং চেষে তুলে ফেললো। না, একেবারেই বাজে জিনিস। ঠোঁট বাঁকালো সে। বইয়েই খুঁজতে হবে। লুকানো চাবি টাবিও রেখে যেতে পারে। একধার থেকে সব বই দেখব। দাঁড়ান, একটা বুদ্ধি এসেছে মাথায়। কি? মেসেজের বাকিটা উদ্ধার করতে পারবো মনে হচ্ছে। কিভাবে? বই থেকে শব্দ বাছাই করে মেসেজ তৈরির সময় অনেকেই শব্দের তলায় দাগ দিয়ে রাখে। সুবিধে হয়। মিস্টার কোলকও ওরকম কিছু করে থাকলে। আরে, খেয়াল করলাম না তো দাগ আছে কিনা। দেখি আবার। তাড়াতাড়ি আবার বইটা খুলে দেখলো সোফা। ঠিকই বলেছ তুমি। দাগ দিয়েছে। পেন্সিলের হালকা দাগ। এত আবছা প্রায় চোখে পড়ে না। দেখো। বইটা হাতে নিয়ে এক এক করে পাতা উল্টাতে শুরু করলো কিশোর। খুব ধীরে, মনোযোগ দিয়ে দেখছে প্রতিটি পাতার প্রতিটি লাইন। এবার কাগজ কলম নিয়েছে সোফা। অবশেষে একটা পাতায়
থেমে একটা শব্দ বলল কিশোর। লিখে নিল সোফা। মোটা বই। অপরিসীম ধৈর্যের পরিচয় দিতে হলো কিশোরকে। দিল। এসব কাজে কষ্ট করতে তার কোনো আপত্তি থাকে না। শেষ পাতাটাও উল্টানো শেষ হলো। আর শব্দ নেই। বই বন্ধ করল কিশোর। শেষ না? সোফা বলল। প্রথম থেকে পড়ি। স্ট্যান্ড ইন দ্য মিডল অব দ্য রুম অ্যাট 1 minute to midnight. Have 2 detectives and 2 reporters with you. Hold hands making a circle and keep absolutely silent for 1 minute. At midnight exactly, the alarm of the screaming clock which I sent you would go off. Have it set at full volume. Let the scheme continue until my hiding place is uncovered. পড়া শেষ করে মুখ তুলে তাকালো সোফা। কিছু বুঝলে? বুড়ো কুচকে ভাবছিল কিশোর। দাঁত দিয়ে নখ কাটছে। সোফার প্রশ্নে মুখ তুলল। হুম। আবার একই প্রশ্ন করল সোফা। কিছু বুঝলে? মানে তো সহজ। মুখ থেকে আঙুল সরালো কিশোর। মাঝরাতের 1 মিনিট আগে, অর্থাৎ 11:59 ঘরের ঠিক মাঝখানে দাঁড়াতে বলা হয়েছে। দাঁড়ালাম। 2জন গোয়েন্দা আর 2জন সাংবাদিককে উপস্থিত থাকতে বলা হয়েছে। গোয়েন্দা পাবো, কিন্তু সাংবাদিক আনা সম্ভব না, নাকি? না, সম্ভব না, মাথা নাড়ল সোফা। তারপর বলছে হাত ধরাধরি করে একটা চক্র তৈরি করে নীরবে অপেক্ষা করতে। আসলে নীরবে অপেক্ষা করাটাই আসল কথা। হাত ধরাধরিটা কোনো ব্যাপার নয়। ওরা বেশি নাটকীয়তা, নাটকের লোক তো, সেজন্যেই ওরকম করতে বলেছে। না করলেও হয়তো চলবে। বলছে ঠিক 12টায় বাজবে অ্যালার্ম ক্লক, যেটা হেনরি মিলারের কাছে পাঠিয়েছিল। বাজবে মানে চিৎকার করে উঠবে আর কি। এই রাত 12টার ব্যাপারটারও কোনো মানে নেই আমার বিশ্বাস। এটাও নাটকীয়তা। রহস্য গল্পের রহস্য বাড়ানোর হাস্যকর প্রচেষ্টা। ঠিক রাত 12টা কিংবা মধ্যরাত, যেন সন্ধ্যা 8টা কিংবা ভোর 4টেই হলে রহস্য জমে না। যত সব। হ্যাঁ, যা বলা হয়েছে। ঘড়ি তো চিৎকার করবে। ভলিউম পুরো বাড়িয়ে দিতে হবে ওটার। চিৎকার করিয়ে যেতে হবে যতক্ষণ না ক্লকের গোপন জায়গা বেরিয়ে পড়ে। তোমার ধারণা চেঁচানো ঘড়িটাতেই রয়েছে রহস্যের চাবিকাঠি? সরাসরি জবাব দিল না কিশোর। ঘুরিয়ে বলল, হতে পারে। এমন কোনো মেকানিজম রয়েছে গোপন জায়গাটায় চিৎকারের শব্দে সক্রিয় হয়ে উঠবে। সরে যাবে কোনো লুকানো প্যানেল ট্যানেল বা দরজা। শব্দের সাহায্যে তালা খোলা তো আজকাল কোনো ব্যাপারই নয়। কিছু তালা আছে, আপনি ভালো করেই জানেন। মালিককে কাছে গিয়ে শুধু বলতে হয় খোলো, ব্যাস খুলে যায়। মিস্টার ক্লকের কণ্ঠস্বরও বোধ হয় ওরকম কিছুই করবে। হ্যাঁ, এটা সম্ভব। মাথা দোলালো সোফা। শব্দের সাহায্যে অনেক তালা খুলেছি আমি। ঘড়িটা কোথায়? নিয়ে আসুন, চেষ্টা করে দেখি। নেই, নষ্ট করে ফেলেছি। নষ্ট করে ফেলেছেন? হ্যাঁ, বললাম না খুলে ফেলেছি। যন্ত্রপাতি কোথায় যে কোনটা ফেলেছি? মাঝে মাঝে এমন গাধামি করি না। অন্য কি করা যায় বলো? আর কি করবেন? হতাশ ভঙ্গিতে দুহাত নাড়ল কিশোর। হবে না। হতেই হবে। দরকার হলে ঘর ভেঙে ফেলবো আমি। এক সহকারীর দিকে ফিরে আদেশ দিল, বিল, যন্ত্রপাতি, কুইক।